নমস্কার, ইয়ন বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি ভাটপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের 3 বারের কাউন্সিলর ছিলেন সেই প্রাক্তন কাউন্সিলর এবং প্রাক্তন স্কুল শিক্ষক শ্রী অমিত বসুর বাড়িতে। আমরা শ্রী অমিত বসুকে এই যে 25,772 জন চাকরি হারার যে আর্তনাদ, তাদের বিষয়ে যে তার যে নিরীক্ষণ, সেই নিরীক্ষণের পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত যে আপডেট রয়েছে এবং তার যে ভাবনা, তিনি এ ব্যাপারে কী অনুভব করছেন, আগামী দিনে কি হতে পারে বা কী হওয়া উচিত, আমাদের শিক্ষা সমাজে কোনো ক্ষতি হয়ে গেল কি না, এই সমস্ত কিছু প্রশ্ন আমরা শিক্ষক শ্রী অমিত বসুকে বিনীতভাবে তার কাছে রাখব। অতি সম্প্রতি অমিতবাবু মারাত্মক একটি মৃত্যুর হাত থেকে একেবারে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি বাড়ি ফিরেছেন। একটা ভয়ঙ্কর দুর্ঘটনা, পথ দুর্ঘটনায় উনি একটি কলকাতার একটি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। আর তাই জন্য আমরা প্রথমেই অমিতবাবুকে তার দীর্ঘায়ু কামনা করছি। আপনাকে নমস্কার, ইয়ন বাংলাকে এবং আপনাদের আপনার সহযোগীদের। তিনি একাধারে তো তিনি শিক্ষক, আর আরেকদিকে তিনি হচ্ছেন একজন দক্ষ ইতিহাস বিশ্লেষক। তার বিশ্লেষণই আমরা বিভিন্ন জায়গায় জনপদে আমরা শুনেছি। রাজনৈতিকভাবে তিনি একজন বাম কর্মী, সক্রিয় বাম কর্মী হওয়ার সুবাদে তার কাছ থেকে অনেক ইতিহাসের আমরা কাহিনী তার কাছ থেকে শুনতে পেয়েছি বিভিন্ন জনপদে। তাও আমরা মূল বিষয়ে ফিরে আসি, এই চাকরিহারা অমিতবাবু। আচ্ছা, প্রথমে আবার ইয়ন বাংলাকে পুনরায় এবং আপনাকে মাননীয় চন্দনবাবু, আপনাদের সহযোগী যারা, তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই, নমস্কার জানাই। আমি আপনাদের এই মুহূর্তে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, কিন্তু গোটা পশ্চিমবাংলা জুড়ে একটা জ্বলন্ত ইস্যু, সমসাময়িক বিষয়ের ওপরে আপনারা আলোকপাত করছেন এবং করতে আপনারা অগ্রসর হয়েছেন এবং আপনারা আমার কাছে জানতে চাইছেন এই যে ক্ষতি, এই যে লস, এই যে ঘটনা পরম্পরাগুলো আপনারা আমার কাছে শুনতে চাইছেন, জানতে চাইছেন। আমি একজন শিক্ষক হিসেবে বলি, আমার দীর্ঘ 33 বছরের বেশি সময় ধরে যে শিক্ষক জীবন, সেখানে আমি দেখেছি যে ঘটনাগুলো পরম্পরা ঘটেছে, নিজেকে সত্যি খুব লজ্জা লাগে যে ঘটনাগুলো এই মুহূর্তে ঘটছে। এই ঘটনাগুলো আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না, কিন্তু আমরা যখন দেখলাম 2016 নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের 2025-এর রায়ে, এই এপ্রিল মাসের রায়ে মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না রায় এবং সঞ্জয় শর্মা বলে দুজন মাননীয় শ্রদ্ধেয় বিচারপতি যে রায় দিলেন, একটা রায়ে এই 25,772 জনের শিক্ষাকর্মীদের শিক্ষাঙ্গন থেকে আর করে দেওয়া হলো, একটা রায়ে। আমার প্রশ্ন হচ্ছে, এখানে অনেকগুলো, আমি সেগুলো আপনাদের সামনে রাখতে চাইছি ইয়ন বাংলার কাছে। মনে করবেন একটা দেশ, একটা সমাজ, একটা রাজ্য, এবং সেটাকে যদি আরও বড় আকারে দেখলে সিভিলাইজেশন, সভ্যতার দুটো এলিমেন্ট, দুটো উপাদানের উপরে নির্ভর করে, শিক্ষা, স্বাস্থ্য। এডুকেশনটা হচ্ছে অনেক বড় ব্যাপার। আমরা যারা এর সঙ্গে যুক্ত, আমরা জানি প্রতিনিয়ত আমরা কীভাবে শিক্ষাঙ্গনে, শ্রেণীকক্ষে যে পাঠদান করি, সেখানে দিতে গিয়ে যে সুকুমারমতি কোমল ছেলেমেয়েদের আমরা কীভাবে শিক্ষা দিই। কিন্তু আজকে যখন দেখছি যে এই 25,772 জনের মধ্যে অযোগ্য শিক্ষক, শিক্ষিকা, আমাদের সত্যি খারাপ লাগে যে এই যে প্রজন্মগুলোকে আমরা কিভাবে তার ক্ষতি করলাম, কিভাবে সেটাকে নষ্ট করলাম, এটা কিন্তু আমরা কেউ ভাবছি না। কেন? আবার বলছি, মানব সম্পদ হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা সম্পদ। সেই মানব সম্পদের মধ্যে শিক্ষক থাকবে, শিক্ষার্থী থাকবে, অভিভাবক থাকবে। সেখানটায় যদি সেই শিক্ষার্থী তার পর্যাপ্ত, তার উপাদান ভরা যদি পাঠদান, শিক্ষাদান না পায়, ক্ষতি শুধু সেই পরিবার হবে না, সে পরিবার থেকে সমাজ হবে, রাজ্য হবে, দেশ হবে, সভ্যতা হবে। তাই আমার বক্তব্য এখানে খুব সুস্পষ্টভাবে, যারা এবং যে মানুষগুলো অর্থের বিনিময়ে এই অযোগ্যদের শিক্ষারঙ্গনে প্রবেশ করিয়ে দিয়েছেন, আজকে শুনতে পাচ্ছি সাদা খাতা জমা দিয়েও তারা পাস করে গেছেন, যোগ্যতা অর্জন করেছেন। আজকে শুনতে পাচ্ছি 3কে 53 করা হয়েছে, আজকে শুনতে পাচ্ছি 4কে 64 করা হয়েছে। আজকে সব ক্রমশ প্রকাশিত 2016 থেকে 2025-এর এপ্রিল মাস পর্যন্ত।
আপনারা ভাবতে পারেন সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট 20 বার শুনানি হবার পরেও এই সরকারের টনক নড়েনি যোগ্য এবং অযোগ্যকে বাছাই করার। আমি জানি না এদের মাথায় কি কাজ করেছে, এরা কেন করেনি। যেটা মনে হয়েছে টাকা নিয়ে এদের ঢোকানো হয়েছে, এদের এই অযোগ্য এদের বার করতে পারবে না। তাহলে ক্ষতি কারা হলো? ওই মানুষগুলো যেমন ক্ষতি হলো, তারা তো সব বেচে টাকা দিয়ে ঘুষ দিয়ে ঢুকেছে, প্লাস শিক্ষার অঙ্গনে যারা ঢুকেছে, যে সুকুমারমতি কোমল যে ছাত্র ছাত্রীদের যে তারা যে পাঠদান করেছে, তাদের তো পুরো ভুল শেখানো হয়েছে। মুর্শিদাবাদের একটা স্কুলে শুনছি যে সে যোগ, সাধারণ গুণ সরল পারছে না, অঙ্কের মাস্টারমশাই হিসাবে যে চিহ্নিত, ভাইরাল হয়েছিল। এই অযোগ্য মাস্টারমশাই শিক্ষককে তা বার করে দেওয়া হয়েছে। খবরে প্রকাশ, এই যে সিরাজুল ইসলাম, তারপর আরেকজনকে দেখলাম এই হাইকোর্ট রায় দিয়েছে, এদের খুঁজে বার করো, প্রণব কি সাম পদবী তাকে। আমার প্রশ্ন হচ্ছে এরকম পশ্চিমবাংলা এটা হবে কেন? যে পশ্চিমবাংলা একসময় আমরা গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছি, আমরা যা ভাববো গোটা ভারত সেটা ভাববে। এই পশ্চিমবাংলায় নবজাগরণ হয়েছে, রিনেসাস হয়েছে। এই পশ্চিমবাংলা আছে রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথের তার উত্তরসূরি আমরা। এখানে বহমান একটা ঐতিহ্য আছে, এখানে খাদ্য আন্দোলন হচ্ছে, বহু পর এই পশ্চিমবাংলাকে একটা গঠন করার চেষ্টা হচ্ছে। সেই গঠনটাকে তারা ভেঙে দিচ্ছেন এই অযোগ্য শিক্ষক এবং তাদের যাতে মদতদাতা। এই এসএসসি বোর্ড যদিও স্বয়ংশাসিত সংস্থা, তখনকার যিনি শিক্ষামন্ত্রী, যারা বোর্ডের সভাপতি, বোর্ড সচিব এবং তার যারা সাঙ্গপাঙ্গ সদস্যরা আজকে সবাই জেলে। যে বাংলার অগণিত সুকুমারমতি কোমল শিক্ষার্থীদের যে ক্ষতি তারা করে গেল এই প্রজন্মকে, সেটি পূরণ হওয়া, সেই পূরণ হওয়া কি করে হবে? এই পূরণটা কে করবে? দায়টা কে নেবে? এই দায়ভারটা কার উপরে নেবে? আমার এটা তো পূরণ হবে না, পূরণ হবার কথা না। যা শিখেছে 2016 থেকে 2025 দীর্ঘ 9 বছর, মানে একটা ছেলে সে যদি 2016 সে যদি 5-এ পড়ে, তাহলে সে এখন মাধ্যমিক পড়ে 11-এ পড়ার কথা। আমার কথা হচ্ছে সে তাহলে কী শিখলো? এই ক্ষতি করা, এই চরম ক্ষতি, এই দায়টা কারা নেবে? গভর্নমেন্টকে নিতে হবে, এই সরকারকে নিতে হবে, এই এসএসসিকে, স্কুল সার্ভিস কমিশনকে নিতে হবে, আর এরা যারা পরিচালন ব্যবস্থা করছে তাদের নিতে হবে। এরা কেন নেবে না? আমার প্রশ্ন হচ্ছে তাই। এই যে ক্ষতি হলো, আর আমরা চাই, একান্তভাবে চাই, এই যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদের আবার সেই স্কুলে ফিরিয়ে দেওয়া হোক, সেই শিক্ষাঙ্গনে ফিরিয়ে দেওয়া হোক, সেই শ্রেণীকক্ষে গিয়ে তারা তারা পাঠদান করুক, লেসন দিই, কেন এরা তো যোগ্য। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যোগ্য যারা, তাদের যোগ্য জায়গায় বসানো হোক, অযোগ্যদের নিয়ে আমরা ভাববো না, এবং অযোগ্যদের নিয়ে ভাবার কোনো প্রশ্ন নেই, দরকার নেই। আচ্ছা, একটি কথা জিজ্ঞেস করি, যোগ্যদের যোগ্যতা এতটাই আশা রাখা যায় যে তারা নখদর্পণে অযোগ্যদের দেখেই বোঝা যাবে এ অযোগ্য। একটি ইনস্টিটিউশনে একজন যোগ্য একজন অযোগ্য দুজনেই রয়েছেন, যোগ্য ব্যক্তি কিন্তু বুঝেই গেছে ইনি অযোগ্য, এক্স্যাক্ট, কিন্তু সেইটা ডিসক্লোজ হয়নি এতদিন ধরে। এই ডিসক্লোজটা কেন হলো না? এটা আপনাকে বলি, ধরুন আমার পাশে একজন বসে আছে, এখন আমি যোগ্য অযোগ্য কিনা এখনও চিহ্নিত হয়নি। যতক্ষণ না সরকার এসএসসি বলে দিচ্ছে এ যোগ্য এ অযোগ্য। আপনারা এখনই দেখলেন একটা মিটিং হলো বিকাশ ভবনে, আপনি দেখলেন, সেখান থেকে মাননীয় শিক্ষামন্ত্রী একটা বিবৃতি দিলেন যে সপ্তাহ দুয়েকের মধ্যে যোগ্য অযোগ্যের তালিকা তারা প্রকাশ করবেন, এবং সেটা আবার সেখানে একটা ক্লজ আছে, সেখানে একটা আইনি পরামর্শ নিয়ে করবেন। 1, 2 কি বললেন? মাইনের কথা, বেতনের কথা, সেখানেও বললেন একটা আইনি পরামর্শ। 3 তিনি বললেন যারা চাকরি আর শিক্ষক তারা যখন বেরিয়ে এসে বলছেন তাদের কাছে মিরর ইমেজ নেই, সেটা নেই, সেটা তারা দিতে পারবে না। আমার প্রশ্ন খুব মানে সাদা মনে, আমার একটা প্রশ্ন, সব বুঝলাম, তাহলে যোগ্য অযোগ্যের ভিত্তিটা কিসের ওপরে হবে? এই প্রশ্নটা আপনার কাছে আমি সাংবাদিক হিসেবে রাখছি, যে ভিত্তিটা কি হবে? যে এরা যোগ্য, এ যোগ্য, বি অযোগ্য, এর ভিত্তিটা কি হতে পারে? মিরর ইমেজ যদি না থাকে তাহলে কি এটা আবার হবে না? তাদের আবার পুনরায় টেস্ট দিতে হয়। আমি এটা আপনাকে যেটা বলতে চাইছি, এটা পরে আবার কোর্টের দ্বারস্থ হতে হবে না তো ওই প্রার্থীগুলো? এটাও একটা আশঙ্কা। কেন বলছি আপনাকে, এসএসসি একটা লিস্ট করেছে 5000-এর বেশি কিছু অযোগ্য, সিবিআই তদন্ত করার পর 8000-এর বেশ কিছু একটা বার করেছে অযোগ্য, যারা চাকরি হারাদের কোর্টে লড়ছেন তারা বার করেছেন 10,000-এর বেশি কিছু। আমি কোনটাকে গ্রহণ করব? তাহলে সিবিআইয়ের সাথে যারা কোর্টে লড়ছেন চাকরি হারাদের শিক্ষক একটা মোটামুটি সেম আছে, ওটাই বা ধরা হবে না কেন? এটা আমার প্রশ্ন আপনার কাছে, মানে এটা আমি রাখতে চাইছি। তাহলে এই যে 25,772 জন
তাহলে গভর্নমেন্ট কি এরকম একটা দৃষ্টিভঙ্গি না চলছেন, আমি এই লোকগুলোকে বাঁচানোর জন্য এদের আমি বলি দেবো, সেটা কি কাম্য? এটা কোনো সভ্য দেশে এটা হতে পারে না। এই মুহূর্তে মাননীয় হাইকোর্টের বিচারপতি, কলকাতা হাইকোর্টের মাননীয় বিশ্বজিৎ বসুর এজলাসের বিচার হয়েছে সিরাজুল ইসলাম, হাওড়া একটা স্কুলে তিনি শিক্ষক, তার সম্পর্কে যেমন বিচার করেছে কোর্ট, তাকে চাকরি থেকে স্যাক করে দেওয়া, তাকে ধরা, তাকে জিজ্ঞাসা তার মাইনে ফেরত দেওয়া। সেম আর একটা দেখলাম আজকে পেপারে প্রণব কি সামথিং, আমি সারনেমটা মনে করতে, তার সম্পর্কেও বলেছে বিচারপতি। আমার বলছে এইভাবে তো আসছে আস্তে আস্তে। এখন ঘটনাটা হচ্ছে ওপেন সিক্রেট হয়ে গেছে পুরো ব্যাপারটা। আমি বলছি ABCD অর্থ দিয়ে ঘুষ দিয়ে স্কুলের পড়ানোর কাজে ঢুকেছে, আমি যখন, কিন্তু আমি আইনিগতভাবে তাকে প্রমাণ করতে পারছি না সে সত্যি অযোগ্য। এইটাকে দায়িত্ব নিতে হবে SSC, এটাকে দায়িত্ব নিতে হবে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারকে। কিন্তু তারা বারবার যে আশ্বাসটা দিচ্ছে, যেমন আমি আপনাকে একটা কথা বলি, নেতাজি ইন্ডোরে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন, আমি যোগ্যতাটাকে দেখবো তারপরে আমি অযোগ্যদের, তা হবে কেন? তিনি তো বলতে পারলেন না, খুব জোরের সঙ্গে তো বলা উচিত ছিল আমি যোগ্যদেরই বিচার করবো, অযোগ্যদের বিয়ে করবো না। এই যে সরকারের যে ডিভাইড অ্যান্ড রুল, এটা যেন আমার কাছে কেমন মনে হয়েছে যে, আমি আবার বলছি পশ্চিমবঙ্গ হচ্ছে আলোকপ্রাপ্ত এনলাইটেনমেন্ট একটা জায়গা, সেই জায়গাটা দাঁড়িয়ে যদি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কথা বলেন, এটা আমাদের কাছে দুর্ভাগ্য। আমি মনে করি শিক্ষক হিসাবে আমার দুর্ভাগ্য, যেহেতু আমি সম্প্রতি অবসর নিয়েছি 28শে ফেব্রুয়ারি 2025। আমার যেন কোথায় মনে হচ্ছে এই পশ্চিমবঙ্গকে আমরা চিনি না, এই পশ্চিমবঙ্গকে আমরা দেখিনি। কেন আগের সরকারে 1998 প্রথম যখন SSC হলো, 2010 অবধি চলো, কোনো অভিযোগ ছিল, কোনো ক্লেম ছিল, কোনো আইনি ব্যাপার ছিল না। 1 লাখের বেশি ছেলে মেয়ে এই শিক্ষার অঙ্গনে ছিল, আমাদের সমাজের ভালো ভালো প্রথম শ্রেণীর ছেলে মেয়ে অনেক জায়গাকার চাকরি ছেড়ে তার শিক্ষক শিক্ষিকা হয়ে পাঠদান করেছেন, শ্রেণীকক্ষে সুকুমার মতো ছাত্রদের তৈরি করেছেন, তারা দেশের একটা সম্পদ, আদর্শের ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে। আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই, ধরুন আমরা যে স্কুলে পড়ে সাধারণ মানের স্কুল, একটা বাংলা মাধ্যম পর্ষদের, কিন্তু যেখানে যে প্রান্তিক পরিবারের ছেলে মেয়েগুলো আসছে, তারা তো আমাদের মুখের দিকেই তাকিয়ে আসছে। আমরা পড়াচ্ছি, সে শিখছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ চিকিৎসক হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ ব্যবসা হচ্ছে, কেউ সাধারণ মানুষ তৈরি হচ্ছে, কেউ ভালো মানুষ তৈরি হচ্ছে, কেউ খারাপ মানুষ তৈরি হচ্ছে। কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদের শেখার মতো তো কোনো ভুল থাকছে না, কিন্তু এই শিক্ষাঙ্গনে যদি অযোগ্যরা ঢুকে যায়, তাহলে শিক্ষা পদ্ধতিটাই তো পুরো প্রজন্মটাই তো নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবার একটা প্রশ্ন, এই যে যোগ্য অযোগ্য সকলকেই যে বার করে দেওয়া হলো 26,772 জনকে, এই যে বিরাট একটা শিক্ষাঙ্গনে একটা বিরাট একটা শিক্ষকের ঘাটতি রইল, এই যে ক্ষতিটা হয়ে যাচ্ছে, বর্তমান ক্ষতি হয়ে চলেছে, প্রবাহমান ক্ষতি, এই ক্ষতিটাকে কি দিয়ে পরিপূরণ হবে? এবার আপনাকে আমি একটা তথ্য দিই, আমার রাজ্যে একটা তথ্য দিয়েছে আর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক একটা তথ্য, এটা আপনি মিলিয়ে দেখতে পারেন। রাজ্য সরকার কি বলছেন, SSC বলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে 732টা শূন্যপদ, প্রাথমিকে নেই। কিন্তু কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক কী বলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অন্তত 9 করে 50 থেকে 52,000 শিক্ষক শিক্ষিকার পদ শূন্য আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, মানে 70% মানে প্রায় 52,000, মানে তাহলে পরে এর 70 গুণ হয়ে যাচ্ছে। ইয়েস। এবার আপনি ইয়েতে দেখুন, প্রাথমিকে ওরা বললো নেই, কিন্তু প্রাথমিকে আছে 8,000-এর মতো শূন্যপদ বাকি আছে। ওনারা কি করছেন, ওনারা যেটা করছেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক হিসেবে দেখাচ্ছেন ওখানে, সেটা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক মানছেন। আমরাও জানি স্কুলগুলোতে কী অবস্থা, সাবজেক্ট টিচার নেই। ধরুন আমাদের পার্শ্ব শিক্ষক শব্দের অর্থই হচ্ছে মূল শিক্ষকের পাশে না, তা না, সেটা হচ্ছে উচ্চ প্রাথমিকের জন্য, এটা বুঝে নেবেন। আচ্ছা, উচ্চ প্রাথমিক কোন ক্লাস পর্যন্ত? 5 থেকে 8 উচ্চ প্রাথমিক। আচ্ছা, আর উচ্চ মাধ্যমিক হচ্ছে কোনটা, 9, 10, 11, 12। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, নিউ এডুকেশন পলিসি 2020, যারা পড়ছে স্কুলে তাদের উপরে 17টা বিষয়ের সার্ভে করা নাকি, এটাকে সমীক্ষা বলে, এটা সর্বাত্মক উন্নয়নমূলক রিপোর্ট, হোলিস্টিক প্রগ্রেস রিপোর্ট, HPR। আমি দেখবো, ধরুন এ নামক ছেলেটি এ যখন পড়ছে স্কুলে আমার শ্রেণীকক্ষে, এ 17টা বিষয়ের উপর আমি একে অ্যাপ্লাই করলাম, এর অ্যাটেন্ডেন্স, এর মনোযোগ, এ যে পাঠদানটা করছি কতটা ধরতে পারছে, সেই বিষয়ে কতটা উত্তর দিতে পারছে, এ ক্লাসে কতটা অ্যাটেন্টিভ, কতটা শৃঙ্খলা পরায়ণ, কত প্রকাশভঙ্গি, এ কতটা নান্দনিক, এর মধ্যে সৃজনশীল ক্ষমতাটা কত, ইত্যাদি 17টা। আপনি কি মনে হয় 17টা বিষয় দেখার জন্য পর্যাপ্ত শিক্ষক আছে? 1, 2, এই যে সুপ্রিম কোর্টের রায়ের উপরে 25,772 জন রায়ে বসে গেল, স্কুলের থেকে আপাতত তারা দূরে আছে, মাধ্যমিক শেষ হয়ে উচ্চ মাধ্যমিক খাতা দেখার সময়
এই খাতাগুলোকে দেখবে, আর পরীক্ষাটা ফার্স্ট সামিটিভ শুরু হয়েছে, খাতা তো টিচাররাই দেখবে। কিন্তু যে 26,000 বেরিয়ে গেল তার মধ্যে তো যোগ্যতা আছে, আমি অযোগ্যতার কথা ছেড়ে দিন, হ্যাঁ তাদের কাছে খাতা যেতে পারে, যাবে কি গেছে তো, তারা তো মাধ্যমিক, কেউ আমি যেমন মাধ্যমিকের খাতাও দেখেছি, উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছি, আমি রিটায়ার করার পর আমাকে দেওয়া হবে না, এটা নিয়ম, অবসরের পর তাকে কোনো খাতা দেওয়া যায় না। যারা ইন সার্ভিসে আছে তারা তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই দেখে, কেউ দেখে, আমি যেমন দেখেছি। কিন্তু এবার বলুন তাহলে সেই ক্রাইসিসটা কিভাবে গভর্নমেন্ট মেটাবে? ক্ষতি কতভাবে হচ্ছে ভাবুন। আচ্ছা, একটা ক্ষতি, একটা স্কুলের তো পড়ানো দিয়েই ক্ষতিটা না, খাতা দেখা, এবং কি বলছেন গভর্নমেন্ট, আজকে দেখলাম রেজাল্ট হতে পিছিয়ে যাবে, প্রকাশ হতে পিছিয়ে যাবে, যেখানে উত্তীর্ণ অনুত্তীর্ণের প্রশ্ন থাকছে সেখানেও, যেখানে কথা আছে জুনের, আমরা কি দেখেছি, জুনের ফার্স্ট উইকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বেরিয়ে যায়, মেয়ের একদম শেষে এবারে মাধ্যমিকের ফল, আর উচ্চ মাধ্যমিকের ফল হবে জুনের ফার্স্ট উইকে। কেন? তারপরে জয়েন্ট এন্ট্রান্স হবে, তারপরে সে কলেজে গিয়ে ভর্তি হবে, সে আর উঁচু স্তরের শিক্ষা লাভ করবে। আমার এই যে সামগ্রিকভাবে যে সংকটটা কে তৈরি করলো? গভর্নমেন্ট। কে তৈরি করলো? এসএসসি। কে তৈরি করলো? এরা। আমার বক্তব্য হচ্ছে এটাকে কীভাবে আপনি মিট আপ করবেন, যেখানে হোলিস্টিক প্রগ্রেস রিপোর্ট 17টা বিষয়, যেখানে এমনি শিক্ষক পদ শূন্য। আপনি এই টোটাল আমার এই স্কুলে, আমি আপনাকে দুটো হিসাব দিই, যে ব্যারাকপুর থেকে কাঁচাপাড়া, ব্যারাকপুর থেকে দন্দন, তো 800 স্কুল আছে, 800 স্কুলে যদি সামগ্রিক দেখেন পর্যাপ্ত শিক্ষক নেই, এবং বাংলা মাধ্যম স্কুলগুলো এখন একটা শিক্ষক শিক্ষিকার পদে ভুগছেন, স্কুল তো বন্ধ। এবং আমি আপনাকে আরেকটা তথ্য দিই, করোনার অনেক স্কুল উঠে যাচ্ছে, ছাত্রের অভাবে তো উঠে যাচ্ছে, সেটা ছাত্রের অভাবে, নট শিক্ষক। মডেল স্কুল, সেন্ট্রাল মডেল, ভাটপাড়া বয়েজ তো উঠে গেছে, ওটা উঠে গেছে। ওটা কেমন হচ্ছে আপনাকে বলছি, এই যে গ্রাম পুরো ফাঁকা, যারা ধরুন ওই যে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে যারা এসছে, সব শহরের দিকে চলে এসছে গ্রাম ছেড়ে। গ্রামের অনেক, আপনার দেখলাম তো যে একজন হেডমাস্টার সে ঘন্টা বাজাচ্ছে, একজন হেডমাস্টার সে রুটিন করছে, একজন হেডমাস্টার খাতা বয়ে দিচ্ছে। আপনি স্কুলগুলোর যে করুণ দৈন্যদশার জন্য দায়ীকে, তার মানে সরকারের একটা সুস্পষ্ট তো প্ল্যান থাকবে, পরিকল্পনা থাকবে, তো শিক্ষাকে কি করে বাঁচানো যায়। শিক্ষা ছাড়া কেউ এগোতে পারবে? পৃথিবীতে হয়েছে সম্ভব? তাহলে আমরা তো রেনেসাঁস, এনলাইটেনমেন্ট, আলোকপ্রাপ্ত একটা রাজ্য। আমি খালি একটাই কথা বলবো, কসবাই ডিএ অফিস যেটা হচ্ছে খুব দুর্ভাগ্যজনক। শিক্ষক হিসেবে আমার নিজেকে খুব খারাপ লেগেছে, যে কোনো সচেতন নাগরিক হিসেবে একটা খারাপ লাগার কথা লাগবেই। পেটে লাথি, পিঠে লাঠি, মাথায় মার, ঘাড়ের মধ্যে আঘাত। আপনারা খালি বলুন শিক্ষক হিসাবে, শিক্ষক সমাজের কাছে, সাধারণ মানুষের কাছে কোন বার্তাটা যাচ্ছে। এবং এটা আমার নিজেরই লজ্জা লাগে, একজন শিক্ষক হিসেবে যেভাবে মানে নৃশংস আক্রমণ নামিয়ে আনা হলো সেই চাকরিহারা যোগ্য শিক্ষকদের ওপর, শিক্ষিকাদের ওপর, এই পশ্চিমবাংলায় কিন্তু এটা আমরা দেখবো, এটা আশা করিনি। আজকের সভ্যতায় দাঁড়িয়ে আমাদেরই লজ্জায় মাথা নত করতে হয় ওই দৃশ্যগুলো। সত্যি বলছি দর্শক, বিশ্বাস করুন, ওই দৃশ্যগুলো যখন দেখতে হচ্ছিল তখন আপনি চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছিল যে এই দৃশ্যটা আমি দেখতে চাই না। আমাদের মতো আপনারাও একই সহানুভূতিশীল নাগরিক, তার কারণ হচ্ছে আপনাদের সন্তান সন্ততিরাই তো শিক্ষকদের কাছ থেকে শিখবে, আর তারা শিখে, তারা শিক্ষিত হয়ে, বড় হয়ে, সমাজে মানুষ হয়ে, তারা আবার সমাজে প্রতিষ্ঠিত হবে। আমরা এখনও খুঁজে চলেছি কিন্তু যে এই সমাধান সূত্র কোথায়। আর অমিতবাবু যেই কথাটি আপনাদেরকে ধরিয়ে দিয়েছেন যে ক্ষতি হয়ে গেল, এই ক্ষতি কোনো কিছু দিয়েই হয়তো আমার মনে হয় পূরণ করা ভবিষ্যতে যাবে না। যদি কোনো পূরণ করার কোনো সূত্র আপনাদের কাছে থেকে থাকে, দয়া করে আমাদেরকে আপনারা জানাবেন। আন্তরিকভাবে আবেদন করব সরকারের কাছে, দুই সরকারের কাছেই, যে যোগ্য শিক্ষকরা আজকে কোর্টের, সুপ্রিম কোর্টের বাইরে আছেন, তাদেরও তো সন্তান সন্ততি পরিবার আছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের কথা একবার ভাবুন। আমি খালি যোগ্যতার কথা ভাবতে বলবো, আমার বুদ্ধি, আমার চেতনা এই কথাটাই বলে আমরা কিন্তু যোগ্যতার কথাই ভাববো। যোগ্যতার ফ্রি দেওয়া হোক শিক্ষাঙ্গনে, শিক্ষক কুল বাঁচুক, শিক্ষা বাঁচুক, এটাই হোক আমাদের আবেদন। আর শিক্ষক সমাজকে বাঁচানো, সেটার জন্য টাইম ডিলে করলে তো হবে না, ছাত্রগুলো তো পড়াশোনা হচ্ছে না। এটাই আমার মূল বক্তব্য, যে ছাত্রগুলোকে তাহলে পড়াবে কারা? কে কোথায়? আমাদের কি রিজার্ভ শিক্ষক আছে? আপনি তো বলছেন যে অলরেডি ঘাটতি রয়েছে। বলছি তো, এই ছাত্রগুলো স্কুলে যাবে, গিয়ে ক্লাসে চুপ করে বসে থাকবে, কবে স্যার আসবে? সবাইকে নমস্কার জানাই। আসুন না আমরা সবাই মিলে একত্রিত হই, এই সংকট থেকে আমরা কীভাবে বাঁচাতে পারি রাজ্যকে, দেশকে। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, এবং আপনাদের সকলের পরিবার ভালো থাকুক, আপনাদের সন্তান সন্ততিরা সুস্থ থাকুক, এই কামনা করে আমরা স্টুডিওয়ে ফিরে যাচ্ছি।